আমি একটু অন্য প্রসঙ্গে যাই, বিষয়টা খুব সেন্সিটিভ, এই বিষয়টি বেশ স্পর্শকাতর, কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন, এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন, এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে, এই জন্য তাকে দেখানো হচ্ছে, এরকম একটা বক্তব্য আছে। এইরকম না, ভাবে এটা বলবার কোনো যৌক্তিকতা আছে কিনা, বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কিনা, সাথে সাথে আপনার কাছে, আপনি চিকিৎসক হিসাবে, অবশ্য চিকিৎসকরা ব্রিফ করছেন, সেই ব্রিফিংটাকেও একটু খণ্ডাতে চাই আপনার কাছ থেকে, যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন, মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয়। আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের, বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর, এদের অশিক্ষা তো প্রবল। মানে এদের শিক্ষা জগৎ তো যোগ্যতা আছে, মানে সার্টিফিকেট আছে, কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না। মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে, আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পিপিলারি রিফ্লেক্স এবং ব্রেইনটা চলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে, এর মানে হচ্ছে আমাদের ব্রেইনটাও অনেক, মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে, কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে। এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে। ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয়, আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে। এটা না। একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান, অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না, তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি শ্বাস নিবেন যন্ত্র দিয়ে, তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো, তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব, এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস, এগুলো আমরা করতে থাকবো, যাতে করে তার শরীর রিকভার করতে পারে। অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয়, যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে। এইটা হচ্ছে লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া। আহ, কেন? কারণ তিনি জীবিত আছেন। আরেকটি বিষয় হচ্ছে, হার্ট নিজে নিজে চলে, কিন্তু হার্টের ভেতরে পেসমেকার বলে একটা জায়গা আছে, সাইনোভেট্রিয়াল নোড বলে। সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে, এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে 72 বার হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয়। এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না, পারি না করতে। হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি, গতি বেড়ে গেলে কমাতে পারি। আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায়, কমানো যায়। আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না। তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন, মরার আগে মেশিনে উঠে যাইতেন, উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন, তাই না? কিন্তু তো এটা পয়সাওয়ালা কখনো লোকের হয় বেঁচে নাই, থেকে এখনো সেভাবে পর্যন্ত লাভে হয় কি, নাই। মানে ওভাবে বেঁচে থেকে কি আসলে? না, ওনার বেঁচে আছেন, মাথাটা ঠিক আছে, মনে করেন কথা বলছেন, কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে। এটা তো সম্ভব না, এটা হয় না। আচ্ছা, এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়াকে, রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে, মানে আরেকটা ব্যাপার আছে, একটু 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 পরিষ্কার করে দেই। অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে। ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই। ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য, শিরাপথে খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, এই জন্য করে। এ, এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে। যে মানে ডাক্তার, আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন সাধারণ মানুষ তো বোঝে না, কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কোনটা গুজব কোনটি সত্যি। আপনার কাছে একটু, লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে, মানে এটা একটু এ প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি, আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায়? আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান, কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল, দেশ সেরা হাসপাতাল? এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না। বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল। এটা আমরা খুব বোকামি করি। আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে, অনেক পরিষ্কার হলে, ভিতরে টাইলস ফিট করা কোনটি থাকলে। সেরা হাসপাতাল? বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ।
ওইখানে প্রতিদিন 5,000 রোগী চিকিৎসা পায়, মানে ভর্তি থাকে, অলমোস্ট ভর্তি থাকে 3,500-4,000 রোগী। এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয় ওইখানে। ওইখানে মৃত্যু হার দেখবেন, আপনি দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান। আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা হাসপাতাল, ওইখানে ভালো ভালো যন্ত্রপাতি আছে, না, আমরা ওই যে চাইলে শুনছিলাম পরে তখন ওখানে আওয়ামী গেলে লীগ আমলে আপনি বেগম সুবিধা পাবেন। জিয়াকে সরকারি হাসপাতালে দেয়া হবে না, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল এভারকেয়ার। তখন আসলে না, অনেকে মনে সেটা তো করতো যার যার ওটা হয়তো ব্যক্তিগত বেস্ট, সিদ্ধান্ত। এই জন্যই তিনি এটা না প্রেফার না করছেন। এটা না না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রোগীর সিদ্ধান্ত হচ্ছে, রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার। কিন্তু এরপরে যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো হাসপাতাল। এবং কেন আমরা এরকম মনে করি, মেডিকেল কলেজটা ময়লা, মেডিকেল কলেজটা পুরনো, মেডিকেল কলেজে এত ভিড়, মেডিকেল কলেজে গরিব লোকজন ঢুকে, মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাঁটে, সেই জন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না। কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান, এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে নাই। জি, স্পষ্ট একটু এইবার আসেন, ওটা একটু আপনি বলেন। যে হ্যাঁ, প্রশ্নটা করছিলেন, কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্রমাণ। লন্ডনকে আপনার মনে হয় এরকম একটা দেশ ইউকে যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে? উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই। প্রথমত, ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না। আত্মীয় স্বজনও যদি যেতে হয়, তার নাম দিতে হয় ওইখানে, এবং তার অনুমতি থাকতে হয়, এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন। আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম, আহ, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আমি সেটা একদম কাছে থেকে দেখেছি। এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার, তো সেখানে জুনিয়ররাও ডাক্তার, সিনিয়ররাও ডাক্তার, আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি। তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে তাদের ওইখানে আহ নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে, এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয়, আপনি দেখবেন যে হাসপাতালের ভেতরেও যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন, বাইরেও আপনি দেখবেন মহা উৎপাত তৈরি হয়েছে। বহু লোক সেইখানে রিল তৈরি করছেন, বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর, নানান গুজব, এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে। ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন, তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এইসব তাহলে কি কারণে। ডাক্তার আব্দুল তুষার এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয়, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো, আচ্ছা, হাসপাতালগুলো? তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন, আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন। মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন, পাকিস্তানি চিকিৎসক পাবেন, ভারতীয় চিকিৎসক পাবেন, বাংলাদেশি চিকিৎসক পাবেন। ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা সেটা অনেক বেশি, কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয়, যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না। কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাৎ, আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না, কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাৎ সেটা হচ্ছে নার্সিং। তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত। তাদের নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে। ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত। নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন, নার্সরা বহু কিছু করেন যেটা ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন। তো এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে। ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না। আচ্ছা, একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা, কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা। একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল? এটা সরকার বলতে পারবেন এসএসএফ তারা কেন দিয়েছেন। হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি, অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে, তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন। সো সেই হিসেবে ওনারা কিন্তু ইমিডিয়েট তারা তো পরিবার, বলেই দিয়েছেন তার পরিবারের কোনো সদস্য পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি, এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে। কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা আহ, মহড়া হয়েছে। তো
এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই, এটা সরকার ব্যাখ্যা দিতে পারবেন। যদি শুধু ব্যক্তিগতভাবে ওনার প্রতিরক্ষার প্রয়োজনের জন্য SSF নিয়োগ করা হয়ে থাকে, তাইলে আমি মনে করি যে উনি যখন একদম চলৎ শক্তিতে ছিলেন, উনি যখন এই যে সুস্থ হয়ে বেশ কিছুদিন তো উনি কাটালেন, তো এই সময়টাতে কেন তাকে SSF দিল না, তাই না? তখন তো উনি মুভ করছিলেন, আর এখন তো উনি হাসপাতালে। তো মুভিং অবস্থায় কেন SSF দিল না, এটা তো জানি না। জি, মানে এটি আসলে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটি জানবার। মানে এটা দেখানোর চেষ্টা করলো যে অনেক তাকে সম্মান দিচ্ছে আমরা। SSF আসলে একটা সম্মানের মতো আমার কাছে মনে হলো হয়তো, কারণ তা না হলে তাহলে একজন এটি আবার ব্যক্তি বলে যিনি দেওয়া কেন আইসিইউতে যে আছেন, পরিবারের কেউ পাবে না, মানে সম্মানটা শুধু তার, অন্য এবং এটা কারণ একটা না। মজার ব্যাপার, কিন্তু আইসিইউতে তার উনি একলা নাই। আইসিইউ এমন একটা জায়গা, আইসিইউতে আরো পেশেন্ট থাকে, ওনার জন্য হয়তো সেপারেট ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যদি SSF দেন তাহলে তো পুরা পুরা হাসপাতালে এখন SSF এর প্রতিরক্ষা পাচ্ছে। আচ্ছা, মানে কিন্তু সেটি আবার স্পষ্ট করে বলে দেওয়া যে পরিবারের অন্য সদস্য পাবেন না, এটি আবার বিশেষভাবে বলে দেওয়া, যেখানে অন্য এটা আমি সদস্য। জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমি আসলে এটা ফলো করি না, কারণ আমার কাছে এটা ইগনোর করার মতো একটা ব্যাপার মনে হয়েছে। যিনি চলৎ শক্তিহীন, যিনি এখন ভেন্টিলেটরে আছেন, যিনি লাইফ সাপোর্টে আছেন, যাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তার জন্য শুধু হাসপাতালে SSF থাকার জরুরি মানে জরুরত কতটুকু, কতটুকু এটা প্রয়োজন, এটা তারা বলতে পারবেন। জি, সেটাই সেটাই আসলে বুঝবার চেষ্টা, সেটাই বুঝে উঠতে পারছি না, বা কারো কাছে যারা বিশ্লেষণ হ্যাঁ, করেন। কারণ তিনি যখন মুভ করলেন তখন হ্যাঁ, তো SSF দিল না ছিল তাকে। না। তিনি জি, যে এতদিন ধরে ছিলেন তখন তো দিল না তাকে। জি, এই মানে পরিবারের কারোর সাথে না, এটা নিয়েই একটু প্রশ্ন, একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা, যেটি নিয়ে অনেক আলোচনা হলো, এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল, বোঝা গেল কি কোনো কিছু যে আসলে মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, কোথা থেকে নিয়ন্ত্রণাধীন, কেন এটার স্পর্শকাতর। অনেক ব্যাখ্যা দিয়েছি, আমি নিজেও এটা ব্যাখ্যা করেছি যে হ্যাঁ, কেন একক নিয়ন্ত্রণাধীন থাকে না, তো এটা আর আমি বলতে চাই না। না খুব সংক্ষেপে মূল যদি বিষয় সামারি হচ্ছে করে যে বলেন, কারণ সময়টা অনেক গড়িয়েছে, আমি অনেক আলোচনা সামারি করে হয়েছে। বলেছি, হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় 5টা টক শোতে আমি বলেছি একই কথা। তো এই জন্য না বলি, শুধু এতটুকু বলি যে কোন দলেরই এইরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তে কোথাও যায় না, এবং তার এই সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু হয়তো আছে যেটা উনি পুরোপুরি বলেন নাই, কিন্তু উনি তো ইঙ্গিত দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তার নিজস্ব নিরাপত্তা তথ্য রয়েছে তার কাছে, তার মায়ের ভালো মন্দের চিন্তা রয়েছে, তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, এটা নিশ্চয়ই তার আগেই চিন্তা ভাবনা করেছেন। তো উনি কি কারণে একদিন বা 2 দিনের জন্য বাংলাদেশে আসবেন, তো সেই জন্য হয়তো আসেন নাই। তার মা যেহেতু লন্ডনে এটা যাবেন যদি বা কারণ যাওয়ার হয় ব্যাপার তাহলে একটা, তো উনি বলতেই পারতেন, স্পর্শকাতর হতো না সেই বিষয়টা, তাই না? না উনি সেটা, উনি যতগুলি কারণ আছে সবগুলি বলার চেষ্টা করেছেন। আমি বরং মনে করি যে এটা একটা গুড জেস্টার, যে উনি একটা কারণ বলেন নাই, উনি অনেকগুলি কারণ বলেছেন, এবং অনেকগুলো কারণই ভ্যালিড কারণ। উনি কি কোনো তার, কারণ বলেছেন? উনি তো হ্যাঁ স্পর্শকাতর বলেছেন, বলেছেন শুধু। হ্যাঁ হ্যাঁ, উনি উনি বলেছেন যে তার সিদ্ধান্ত সবসময় নিজের হয় না, হ্যাঁ, এবং এই নিজের সিদ্ধান্ত ছাড়াও তার বিভিন্ন কিছুকে বিবেচনায় নিতে হয়, এবং সেই বিবেচনার বিষয়টা তিনি আমাদেরকে স্পর্শকাতর। ওই ওই স্টেটাসের মধ্যে বলেছেন, এবং বলেছেন স্পর্শকাতর বিধায় তিনি পুরোপুরি ব্যাখ্যা করছেন না। তো এতটুকু বুদ্ধি তো আমাদের থাকা উচিত যে কি কারণে একজন লোক আসতে পারছেন না, বা কি কারণে না আসা হতে পারে তার, তাহলে এটা তো আমরা এই যে বিচার রহস্য, বিবেচনা মানে করতে পারি। স্পর্শকাতর শব্দটা বললেই তো মনে এখানে হচ্ছে কোনো কি আছে। রহস্য নাই, এখানে কোনোই রহস্য নাই, সেনসিটিভ, উনি কেন আসছেন। সেনসিটিভ? আপনি না, আপনি সহজভাবে দেখেন জিনিসটা, উনি কবে আসবেন উনি তো এটা বলেন নাই। ওনার মা অসুস্থ না হইলে এই কথাটা উঠতোই না, উনি কেন আসছেন না। তাহলে শুধু এইটুকুই কথা উঠতো যে না, এই উনি তো কথাটা আসবেন অনেকদিন আসবেন ধরেই উঠছে বলতেছেন। যে তিনি কবে না, আসবেন, কেন জল্পনা আসছেন না, কল্পনা হইতো, 5ই কিন্তু আগস্টের ওনার পর। উপর এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হইতো না যে ওনাকে এখন আসতেই হবে, ওনার মা অসুস্থ, উনি কি করে আসেন না। তো এইটা ওনার উপরে আবেগের চাপ তৈরি করা হয়েছে, বাকি না আসার ব্যাপারটা তো পরিষ্কার ছিল, আগে থেকে উনি আসছেন না। এবং একাধিকবার বিএনপির নেতারা একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি ও তফসিল ঘোষণা হলে ডিসেম্বর মাসের যে কোনো সময় উনি বাংলাদেশে চলে আসতে পারেন। তারা এটাও বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব নিরাপত্তার বস্তুগুলি বাংলাদেশে আসে নাই বা রেডি হয় নাই। তারা একটা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়ার বিষয়ে পত্রিকাকে জানিয়েছেন। তো এই বিষয়গুলি তো আমরা জানি যে তার নিরাপত্তার একটা আলাদা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছেন। ফলে উনি কেন আসছেন না এই প্রশ্ন যখন ছিল, এটার উত্তরও ছিল। শুধু এইবার তাকে আলাদাভাবে চাপ দেওয়া হয়েছে যে আপনার মা অসুস্থ, আপনি আসবেন না কেন। ওনার মা অসুস্থ, উনি আসবেন কি আসবেন না এটা উনি ডিসাইড করবেন। ওনার মা তো কিন্তু ওখানে বাকিদের তো মা যে না, তার বাকিদের ডিসিশনটা নেত্রী। তার একক না, মানে নিরাপত্তার বিষয়টা আপনি তারপরে উনি বলছেন। বলেছেন যে আমি তারপরেও আসতে পারছি না, এই আবেগের কথা বিবেচনা করে, যে এখানে আরো কারণ রয়েছে। এইখানে একজন এই লেভেলের মানুষের
সিদ্ধান্ত সবসময় নিজের একক সিদ্ধান্তে বা একক সিদ্ধান্তে নির্ভর করে না, অন্যান্য অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। সে অনেক বিষয়ের মধ্যে কি কি থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। জি, মানে এটাই, এই আলোচনাটাও আসছে আপনি যে নর্মালি চিন্তা বাংলাদেশে করেন না, ধরেন আপনি নিরাপত্তার নর্মালি বিষয়টা, চিন্তা হ্যাঁ। করেন, আপনি নর্মালি চিন্তা করেন, একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ যদি আপনি হতেন, আপনি আসবেন আবার মাকে নিয়ে ফেরত যাবেন, এই খরচটা আপনি করবেন কেন? কিন্তু মধ্যবিত্ত লোকটাকে আমি প্রশ্ন করব না, উনি না আসলে হুম, বলবো হ্যাঁ তাই তো, আইসিইউতে অনেক টাকা হুম, পয়সা হুম, লাগে, হুম, আবার বিমানের টিকিট দিবে, এয়ার অ্যাম্বুলেন্স করতেই তো জমি বিক্রি করে দিতে হচ্ছে, তখন আমরা এইগুলা বলতাম। আর এখন শুরু করেছি হচ্ছে উনি কেন আসে না, হুম। উনি ওনার মাকে দেখতে আসবে কি আসবে না এটা একান্তই তার পারিবারিক বিষয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি বাকি কেন আসে না সেটা তো উনি ওনার দলও বলেছে যে উনি আসবে, যে কোনো সময় চলে আসতো, বরং উল্টাটাই তো হইতো, এখন তফসিল না, ঘোষণা এখানেই হয়ে যাইতো জন্য প্রশ্নটা কয়েকদিনের হয়তো আরো মধ্যে। একটু বেশি করে আসে, কারণ তার দল তফসিল ধরেন, ঘোষণা হয়ে যাইতো, আপনি নর্মালি চিন্তা করেন, হ্যাঁ। উনি যদি অসুস্থ না হইতেন তফসিল ঘোষণা হইতো, উনি নিজেও ইলেকশন করতেন, 3টা সিটে তো তার নমিনেশন হওয়ার কথা আমি যতদূর জানি, তাইলে উনি আসতেন, তারেক রহমান আসতেন, এইটা নিয়ে কোনো কথাবার্তাই হইতো না। উনি অসুস্থ হওয়াতে এত কথা জেগে উঠেছে। এত কথা হয়তো, কিন্তু কথা ছিল, কারণ তিনি মনে হয় সেপ্টেম্বরে সম্ভবত ডাক্তার জাহিদ তিনি বলেছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া, তিনি বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, তারপরে শুনছি অক্টোবরে আসবেন, নভেম্বরের মধ্যে আসবেন। এগুলি ওনারা কেন বলেছেন ওনারা তারেক জানেন। রহমান নিজে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শিগগিরই আসছেন, মানে অনেকগুলো ভার্সন শোনা গেছে, আবার অনেকে বলেছেন আপনার ডিসেম্বরে আসছেন। শিগগিরই, আমি একটা মজার জিনিস বলি শারমিন, আপনার শিগগিরই আমার শিগগিরই আর আরেকজনের শিগগিরই এক না। কারো কাছে শিগগিরই মানে 1 সপ্তাহ, কারো কাছে শিগগিরই মানে 1 মাস। যে কিনা 16 বছর ধরে বিদেশে আছে তার কাছে শিগগিরই মানে 1 বছর হইতে পারে। আমরা সারাক্ষণ না নিজের জুতা পায়ে দিয়ে অন্যের জুতার সাইজ মাপি, ওই জুতায় পা দিয়ে যদি দেখা যায় তাইলে বোঝা যাবে যে আসলে জুতাটা কত বড় না কত ছোট না কত টাইট হয়। জি, ওই জুতা আমরা দেখিই নাই। ওই জুতায় তো পা আমাদের দেবার মতো আসলে সুযোগও নাই, যার কারণে যারা তো তার যেহেতু নাই, আশেপাশে আমাদের আছেন, এত বিবেচনা করার দরকার নাই। তিনি ওনার মা তিনি অসুস্থ, তিনি উনি বাংলাদেশের আসেন নাই, ভবিষ্যৎ মা নেতা। তার কাছে যাচ্ছে, মা হ্যাঁ, তার কাছে যাচ্ছে। জি, উনি যাদের নেতা তারা এগুলো চিন্তা করবে। তারাই আপনি তো যদি বলছেন, মনে করেন আপনি মানে ধরেন তারাই তো আপনি বলছেন তার ভোটার, সেপ্টেম্বরে না না আসবেন, তারা, অক্টোবরে আসবেন, আহা নভেম্বরে আসবেন, কয়েক শারমিন, সপ্তাহের মধ্যে আসবেন। জি, শারমিন, হ্যাঁ, শারমিন, ওনারা কয়েক সপ্তাহ বলছে না কয়েক মাস বলছে, সেটা ওনারা কেন বলছে ওনারা জানে। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি, আমার উত্তরটা খুব সহজ। ওনার মাকে উনি দেখতে আসবে কি আসবে না এটা পারিবারিক বিষয়। আর উনি কেন দেরি করেছে, কবে আসবে এটা ডেফিনেটলি ঠিক করা আছে, উনি আসতো, আসবেই, না এসে তো এটা হবে না, উনি আসবে। কিন্তু সেই আসার সাথে এখন যে আমরা পাগল হয়ে উঠেছি উনি কেন আসছেন না, এটা শুধুমাত্র অসুস্থতার কারণে, আর কিছু না। কিন্তু এই যে আসছি আসছি মানে বারবার এটা বলা, শিগগিরই আসছেন বা কয়েক উনি সপ্তাহের একবারও মধ্যে বলেন আসছেন, আসছে আসছে, উনি বলেছে শিগগিরই। শিগগিরই ওনার আসছেন। শিগগিরই কিন্তু 2 বছর হলে আমার কাছে মনে হবে শিগগিরই, আচ্ছা, কারণ উনি 16 বছর দেশের ভেগ বাইরে। টার্ম, হ্যাঁ, কয়েক সপ্তাহের মধ্যে আসছেন, হ্যাঁ, এক নভেম্বরে বছরও আসছেন, হইতে পারে, সেপ্টেম্বরে আসছেন, অক্টোবরে এক আসছেন, বছরও হইতে নভেম্বরে পারে, আসছেন। শিগগিরই মানে 1 বছরও হইতে পারে, হ্যাঁ, 1 বছরও হ্যাঁ, হইতে কিন্তু পারে। মানে আরো নেতারা যা বলছেন, নেতারাও গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য তারা বলছেন, মানে এই না, একটা জাহিদ সময় ভাই কি অত গুরুত্বপূর্ণ নেতা? স্থায়ী কমিটির মেম্বার মানে এত বিরাট গুরুত্বপূর্ণ? আমির ওনার খসরু কাছ মাহমুদ থেকে কে, চৌধুরী বলেছেন। ওনার কাছ থেকে কে সংবাদ নিচ্ছে সে গুরুত্বপূর্ণ, উনি কাকে বলেছে উনি আসবে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এটি কি একটা কৌশল, নাকি এটি কেন, মানে এই যে সময় দেওয়া বা একটা হাইপ রাখা যে আসছেন আসছেন, এটি কি একটা কৌশলের মধ্যে নাকি? না, আমার কাছে সেটা মনে হয় না। এগুলো মানুষ বলে, আসছেন আসছেন ম্যাক্সিমাম টাইম মানুষ বলেছে, উনি বলেন। উনি একবারই বলেছে বিবিসিকে যে হয়তো শিগগিরই ফিরবো বা শিগগিরই ফিরবো, এটা বলেছে। আচ্ছা, এই জন্য মানে মানে আলোচনাটা এতই বিস্তৃত যে এখানে -4 এই তত্ত্ব এখন চলছে যে -4 বাকি 2কে, -4 মানে বাকি 2কে। বাকিরা আগে যারা মাইনাস হয়ে গেছে তাই তো মিন করছে। দেখেন, -2 মানে ব্যক্তি না, -2 মানে দল, বুঝতে হবে। কারণ এই ব্যক্তি যারা তাদের উপরে দল, এই দলগুলি ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। আওয়ামী লীগ ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল, বিএনপিও ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। এদের প্রতিষ্ঠাতা বা এদের মূল যে নেতা বা নেতৃত্ব তারা এত জনপ্রিয় হয়েছিলেন যে তাদের ওই জনপ্রিয়তাকে বহু বছর ধরে দলের সদস্যরা এনক্যাশ করতে পারছে। ওই মাপের জনপ্রিয় লোকজন এরপরে খুব কমই তৈরি হয়েছে এই দলে, এই দলগুলিতে। ফলে -2 মানে দুইটা দলকে মাইনাস করা, -2 মানে দুইটা নেতৃত্বকে মাইনাস করা না। নেতৃত্ব মাইনাস করলে দল হারিয়ে যাবে না, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই দলের যারা কিন্তু 1/11 সদস্যবৃন্দ, যে -2 যখন থেকে শুরু হলো, মানে আমরা যে -2 তত্ত্ব থেকে অভ্যস্ত হলাম শুনে শুনে, সেটা মানে কি ছিল? সেটা মানে তো দুই ব্যক্তিই ছিল না? সেটার মানে তখন ছিল দুইটা দলকে বাদ দেওয়া, দুই দল বাদ দিয়ে অন্য দল তৈরি করা। আপনার মনে নাই তখন অন্য দল অন্য তৈরি দল হচ্ছিল? তৈরি ফেরদৌস হচ্ছিল, আহমেদ কোরেশি, ফেরদৌস আহমেদ কোরেশি একটা দল বানিয়েছিলেন, মনে আছে আপনার? ডক্টর ইউনূসও বানাচ্ছিলেন একটি দল। উনি চেষ্টা করছিলেন একটা দল বানানোর জন্য, পারেন নাই, কিন্তু কোরেশি সাহেব তো বানিয়েছিলেন।